হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আমাদের যে থার্ড লেসন অটাম সেই লেসনটা আমরা করব এবং আমাদের ক্লাস 9-এর এটা প্রথম পোয়েম, প্রথম কবিতা। চলো শুরু করে ফেলি। প্রথমেই আমরা কবি পরিচিতি দিয়ে ডিসকাশনটা স্টার্ট করব। অটাম এই কবিতাটা লিখেছেন জন ক্লেয়ার। ঠিক আছে, এই জন ক্লেয়ার কে ছিলেন? জন ক্লেয়ার একজন ব্রিটিশ পোয়েট ছিলেন। আরো ভালোভাবে বলতে গেলে জন ক্লেয়ার একজন রাস্টিক পোয়েট ছিল। ঠিক আছে, যে গ্রামের বর্ণনা, গ্রামের চারপাশের যে বর্ণনা, পরিবেশের বর্ণনা সেটা দিতেন। সেই সময়কার উনি একজন নেচার পোয়েট ছিল। ঠিক আছে, যাকে সাহিত্যের ভাষায় রোম্যান্টিক পোয়েট বলা হয়। সেই কবি কিন্তু জন ক্লেয়ার ছিলেন। আর জন ক্লেয়ার কিন্তু খুব গরিব ঘর থেকে উনি উঠেছিলেন। ওনার বাবা একজন ডে লেবারার ছিলেন এবং খুব পরিশ্রম করতে হয়েছে খুব অল্প বয়স থেকে। তা সত্ত্বেও কিন্তু উনি ওনার ট্যালেন্ট শো করেছিলেন এবং আলটিমেটলি হি ফ্লারিশড, রাইট? তো জন ক্লেয়ারকে কিন্তু আমরা পিজেন্ট পোয়েট, PEASANT, পিজেন্ট পোয়েট এই নামেও কিন্তু আমরা জানি। কেমন? তো এই হলো কবি পরিচিতি। এবার কবিতার কথায় আসি। অটাম সিজন মানে শরৎকাল, তাই না? আমাদের এর আরেকটা নাম আছে সিজন অফ ফল, কারণ এইটা হচ্ছে পাতা ঝরার সময়। এই সময় পরিবেশে চারিদিকে পাতা ঝরে যায়, গাছের ডাল একদম ফাঁকা হয়ে যায়, শাখা ফাঁকা হয়ে যায়, চারিদিকে একটা সবকিছু ঝরে যাওয়ার একটা পরিবেশ। এবং তারপরেই আসে হচ্ছে শীতকাল। কেমন? তো এই সিজনটাকে নিয়ে কিন্তু বর্ণনা করা হচ্ছে এবং আমাদেরকে অটাম সিজন, আমাদের দেশে অটাম সিজন কিন্তু শরৎকাল, এবং আমাদের দেশে শরৎকাল যখন আসে আমাদের মনে আনন্দ হয়। কেন আনন্দ হয়? কারণ সামনে দুর্গাপুজো, বিভিন্ন উৎসবের একটা মরশুম আসতে চলেছে, তারপরে শীত, খুব আরামদায়ক একটা ওয়েদার, এরকম আমাদের মনে একটা কিন্তু আনন্দ হয়। কেমন? কিন্তু এখানে কবি যে অটামের বর্ণনা দিচ্ছেন সেখানে কিন্তু আনন্দ সেইভাবে কিছুটা নেই। কেন নেই? কারণ এর আগেও আমি তোমাদেরকে টেক্সট ডিসকাস করতে গিয়ে বলেছিলাম যে ওয়েস্টার্ন কান্ট্রিজে শীতটা কিন্তু খুব কষ্টের একটা সময়। ঠিক আছে, চারিদিকে বরফে ঢেকে যায়, জীবনযাত্রা বা জীবনযাপন করাটা খুব দুঃসাধ্য হয়ে ওঠে, বিশেষ করে গরিবদের পক্ষে। তো সেই কারণে ওদের কাছে অটামটা যেন একটা ভয়ঙ্কর সময় আসতে চলেছে, তারই একটা আগমন বার্তা। কেমন? তো সেই কথাটা মাথায় রেখে কিন্তু আমরা অটাম সিজনটাকে ভাববো এবং এই কবিতাটাকে আমরা পড়বো। ঠিক আছে, তো চলো শুরু করি। তোমরা খাতা পেন নিয়ে নাও, যা যা ওয়ার্ড মিনিংস বলবো বা যা যা রেফারেন্স বলবো সেগুলো তোমরা সব লিখে নেবে। ঠিক আছে। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল ডে। আই লাভ মানে আমি পছন্দ করি, ফিটফুল গাস্ট মানে হচ্ছে দমকা বাতাস, গাস্ট অফ উইন্ড। ঠিক আছে, আমি পছন্দ করি সেই দমকা বাতাস যেটা কি করে, শেক করে। শেক মানে নাড়িয়ে দেয়। ঠিক আছে, কি? দ্য কেসমেন্ট অল ডে। কেসমেন্ট হচ্ছে বড় জানালা। ঠিক আছে, বড় জানালাকে আমরা কেসমেন্ট বলি। দেখো তোমরা ছবিতে আশা করি দেখতে পাচ্ছ, আমি একটা ছবি দিয়েছি কেসমেন্টের। ঠিক আছে, তো প্রচন্ড দমকা বাতাস মাঝে মাঝেই আসছে এবং ক্রমাগত আসছে, যার ফলে জানালার যে কাঁচগুলো সেগুলো কি হচ্ছে, ঝরঝর ঝরঝর করে নড়ছে। কেমন? এবং কবি কিন্তু এই বিষয়টাকে খুব এনজয় করছেন বলছে। হ্যাঁ, তা আমার বেশ ভালো লাগছে কবির কথা অনুযায়ী। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। এবং এই দমকা বাতাসটা কি করছে, মসি মানে হচ্ছে, মস কথার অর্থ হচ্ছে শ্যাওলা। ঠিক আছে, এবং সেটা যখন আমরা মসি বলে দিচ্ছি সেটা অ্যাডজেক্টিভে কনভার্ট হয়ে যাচ্ছে। মসি এলম ট্রি, এলম হচ্ছে এক ধরনের গাছ যেটা বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজে দেখা যায়। দেখো আমি তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি গাছটা। তো এই ধরনের এলম ট্রি, যেটা একদম বেশ প্রাচীন একটা গাছ, যার ফলে তার গায়ে শ্যাওলা জমে গেছে, সেরকম একটা অনেক বড় প্রাচীন এলম ট্রি এর কি হচ্ছে, পাতাগুলোকে, যে শুকনো যে হলদে পাতা সেগুলোকে সব এই দমকা বাতাস বয়ে নিয়ে যাচ্ছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে। ফেডেড লিভস মানে হচ্ছে ইয়েলো লিভস। ঠিক আছে, এবং সেটা উড়িয়ে নিয়ে যাচ্ছে কিভাবে, উড়িয়ে নিয়ে যাচ্ছে, twirling them by the window pane
উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন। টুয়ারলিং মানে হচ্ছে ঘুরিয়ে 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 নিয়ে যাচ্ছে, ঠিক আছে, টুইস্টিং করতে করতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, হাওয়াতে পাতাগুলো রোল করতে 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 উড়ে যাচ্ছে। এবং উড়তে উড়তে কি হচ্ছে, কবির যে কেসমেন্ট, সেই কেসমেন্টের যে উইন্ডো পেন আছে, উইন্ডো পেন কাকে বলে, কোনো জানালা, অনেক আমরা তো আমাদের বাড়িতে অনেক সময় থাকে দেখবে, বড় জানালা এবং সেখানে কাঠের ফ্রেম আছে কিন্তু মাঝখানগুলো কি আছে, কাঁচ আছে, তাই না, গ্লাস আছে। তো এই গ্লাসগুলোকে বলা হয় উইন্ডো পেন, ঠিক আছে। তো এই দমকা বাতাসটা কি করছে, শুকনো এলম গাছের পাতাগুলোকে উড়িয়ে নিয়ে ওই জানালার মধ্যে, উইন্ডো পেনের মধ্যে সেগুলো বাড়ি খাচ্ছে, এবং বাড়ি খেয়ে আরো যে বিভিন্ন গাছ থেকে পাতা উড়িয়ে নিয়ে আসছে, সেই সমস্ত পাতাগুলোকে একসঙ্গে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে কোথায়, ডাউন দা লেন। লেন মানে ছোট রাস্তাকে, শর্ট রোডকে আমরা লেন বলি, ঠিক আছে, সেদিকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো এরকম একটা খুব সুন্দর একটা ছবি ছবি বর্ণনা, যেটাকে আমরা পিকচারেস্ক ডেসক্রিপশন বলে থাকি, সেরকম একটা বর্ণনা কিন্তু কবি ফার্স্ট স্ট্যান্জাতে আমাদেরকে দিলেন। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ ডান্স স্টিল দ্য শাট অফ ইভ। আই লাভ টু সি, আমি পছন্দ করি কি কি দেখতে, দ্য শেকিং টুইগ। শেকিং মানে একই, যেটা দুলছে, এরকম ভাবে নড়ছে। টুইগ মানে হচ্ছে ছোট ডালকে আমরা টুইগ বলি, হ্যাঁ, বলতে পারো, লিখে রাখতে পারো, টেন্ডার অ্যান্ড সফট শুট, SHOOT, ঠিক আছে। তো এরকম ছোট কচি ডাল, সেগুলো কি হচ্ছে, এরকম এরকম করে করে দুলছে। এবং কবি মনে করছেন এ যেন দুলছে না, এটা যেন ডান্স করছে, ঠিক আছে। তার মানে এই টুইগটাকে কবি পার্সোনিফাই করছে। পার্সোনিফিকেশনের আরো কিছু উদাহরণ আমরা এখানে পাবো কবিতাটাতে। তার আগে তোমাদেরকে বলে দিই হোয়াট ইজ কল্ড আ পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন হচ্ছে অচেতন বস্তুতে সচেতন সত্তার আরোপ। খুব কঠিন হয়ে গেল, সহজ করে বলি, কোনো বস্তু যেটার কোনো প্রাণ নেই, কোনো প্রাণহীন বস্তুকে যদি আমরা কোনো হিউম্যান কোয়ালিটিস দিয়ে দিই, ঠিক আছে, বা তারা যদি মানুষের মতন ব্যবহার করে, মানুষের মতন ইমোশন শো করে, মানুষের মতন কাজ করে, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলি সেটা পার্সোনিফাই করা হচ্ছে। যেখানে গাছের ডাল, যদিও প্রাণ আছে, কিন্তু গাছের ডালের কি, গাছের ডালের তো কোনো হিউম্যান কোয়ালিটিস নেই, সে তো আর ডান্স করতে পারে না, সে হাওয়াতে দুলছে, এইটুকুই, একটা সরু লিকপিকে ডাল, সেটাও দুলছে। কিন্তু কবি কল্পনা করছে এ শুধু দুলছে না, এ ডান্স করছে, নাচ করছে। এবং কতক্ষণ নাচ করছে, টিল দ্য শাট অফ ইভ। ইভ এটা হচ্ছে ছোট করে বলা হয়েছে ইভিনিং, ইভ মানে ইভিনিংকে, হ্যাঁ। তো এটা কতক্ষণ দুলছে, যতক্ষণ না সন্ধ্যা নেমে আসছে ততক্ষণ, ঠিক আছে। আর কি হচ্ছে চারিপাশে, দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ হুজ চির্প উড মেক বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ just now flirting by in summer's lap with flowers to lie. The sparrow on the cottage rig. রিগ কথার অর্থ হচ্ছে বাংলায় বলতে গেলে মাস্তুল। জাহাজের যেরকম এরকম একটা মাস্তুল থাকে, তো সেরকম কটেজের বা কুঁড়ে ঘরের রিগ। কুঁড়ে ঘরের তো আর মাস্তুল থাকবে না, কিন্তু সেটার ওই চিমনির যে বাইরের যে স্ট্রাকচারটা, সেটাকে কিন্তু কবি এখানে রিগ বলে বলছেন। লিখে রাখো, জাটিং এক্সটার্নাল পার্ট অফ দ্য বিল্ডিং। জাটিং এক্সটার্নাল পার্ট অফ দ্য বিল্ডিং। জাটিং কথার অর্থ হচ্ছে উঁচু হয়ে বেরিয়ে থাকা, ঠিক আছে, মেন স্ট্রাকচার থেকে বেরিয়ে থাকলে সেটাকে আমরা জাটিং বলি। তো ওই চড়াই পাখিগুলো কি করছে, চড়ুই পাখিগুলো, অন দ্য কটেজ রিগ হুজ চির্প উড মেক বিলিভ, তো তারা ওইখানে কিচিরমিচির করছে, এবং সেই আওয়াজটা শুনে কবির একটা মেক বিলিভ হচ্ছে। মেক বিলিভ কথার অর্থ হচ্ছে একটা ভ্রান্ত ধারণা হচ্ছে, একটা ফলস বিলিভ হচ্ছে। মেক বিলিভ মানে ফলস বিলিভ, এরকম একটা বিলিভ হচ্ছে। কি বিলিভ হচ্ছে, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। এখানেও একটা পার্সোনিফিকেশন করা হয়েছে। এখানে স্প্রিং সিজনকে, হ্যাঁ, কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে, একটা কান্ট্রি গার্লের সঙ্গে,
হ্যাঁ, একটা পাড়া গাঁয়ের মেয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং বলছে সে বুঝি ফ্লার্ট করছে। ফ্লার্ট করা মানে হচ্ছে খেলাধুলা করা, মজা মস্করা করা, প্লেফুলি, টু ডু সামথিং প্লেফুলি, ঠিক আছে? তো দ্যাট ইজ কল্ড ফ্লার্টিং। তো ও যেন খেলাধুলা করছে কার সঙ্গে? আরেক তার বন্ধুর সঙ্গে, সেটা কে? সামার। তাহলে এখানে দুটো সিজনকেই কিন্তু পার্সনিফাই করা হলো। স্প্রিংকে করা হলো একটা রাস্টিক গার্লের সঙ্গে, আর সামারকেও তার এক বন্ধুর, কম্পেনিয়নের সঙ্গে। সে যেন তার সঙ্গে খেলাধুলা করছে, হ্যাঁ, তার সঙ্গে ফ্লার্ট করছে এবং সারাদিন ফ্লার্ট করে সে ক্লান্ত হয়ে গেছে এবং ক্লান্ত হয়ে গিয়ে সে তখন ওর কোলেই, সামার নামক যে তার কম্পেনিয়ন, তার কোলেই সে শুয়ে বিশ্রাম করছে, ঠিক আছে? একটা যেন ড্রাউজি ফুলফিলনেস, ড্রাউজি মানে ঘুমের আগের যে আমাদের কন্ডিশন, একটা ঘুম ঘুম ভাব আসে, সেরকম একটা ফুলফিলমেন্ট মানে খুব পরিতৃপ্তি, যেন খুব স্যাটিসফাইড হয়েছে স্প্রিং, ঠিক আছে? এখানে আরেকটাও ইমেজারি আছে। ইমেজারিটা কি? যে এদেরকে, এই স্প্রিং আর সামার, এদের দুজনকে একটা কাপলের সঙ্গে তুলনা করা হয়েছে, বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে, কাপলের সঙ্গে। এবং মনে করা হচ্ছে ঠিক যেন স্প্রিং, সে তার বয়ফ্রেন্ড সামার, তার সঙ্গে খুনসুটি করছে, ফ্লার্ট করছে, মজা করছে, খেলাধুলা করছে, সারাদিন এইভাবে মজা করে কাটিয়ে দিচ্ছে এবং দিনের শেষে যখন সে ক্লান্ত হয়ে পড়ছে খেলাধুলা করতে করতে, সে ওই সামারের কোলেই শুয়ে আরাম করে বিশ্রাম নিচ্ছে এবং সেই বিশ্রামের মধ্যে একটা পরিতৃপ্তি আছে, একটা স্যাটিসফ্যাকশন আছে। তো এখানে কিন্তু আমরা দুটো জিনিস পেলাম। একটা কি পেলাম? পার্সনিফিকেশন পেলাম, যেটা আমি তোমাদেরকে বললাম, আর একটা কি পেলাম? ইমেজারি পেলাম। ইমেজারি মানে হচ্ছে কোনো কিছুর মাধ্যমে যখন আরো ব্যাপক অর্থে কোনো কিছুকে বোঝানো হয়, ঠিক আছে? তো সেটাকে বলা হয় ইমেজারি। তো এখানে দুটো জিনিসের কিন্তু আমরা এক্সাম্পল পেলাম। তাহলে প্রথম দুটো স্ট্যান্ডা আমি একবার রিড আউট করছি, দেখো তোমরা নিজেরাই বুঝতে পারছো কিনা। I love the fitful gust that shakes the casement all day, and from the mossy elm tree takes the faded leaves away, twirling them by the window pane with thousand others down the lane. I love to see the shaking twig dance till the shut of eve, the sparrow on the cottage rig, whose chirp would make believe that spring was just now flirting by in summer's lap with flowers to lie. ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। উইথ ফ্লাওয়ার্স টু লাই মানে চারিদিকে তো পাতা ঝরার সময় ফুল পাতা সবই ছড়িয়ে পড়ে আছে, তো সেই যে এরিয়াটা যেখানে ফুল পাতা সমস্ত কিছু ছড়িয়ে পড়ে আছে, সেটাকে মনে করা হচ্ছে সামার্স ল্যাপ। ল্যাপ মানে হচ্ছে কোল, হ্যাঁ, সেই কোলের মধ্যে যেন স্প্রিং রেস্ট নিচ্ছে, ঠিক আছে? চলো পরের পার্টটায় যাই। কি বলছে? I love to see the cottage smoke curl upwards through the naked trees. Naked trees মানে trees without leaves, ঠিক আছে? কি বলছে? যে কবি বলছে আমি এটাও দেখতে ভালোবাসছি। কি কি? যে এই যে কটেজ, সেই আমি পড়েছিলাম রিগ, সেই রিগটা কি? চিমনির আউটার পার্ট, সেখান দিয়ে ধুয়ো কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে? ওই কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসাটাকে বলে কার্লিং। তো বলছে যে আমি দেখছি যে কটেজ থেকে স্মোকটা কার্লিং করতে করতে বেরিয়ে আসছে, এবং বেরিয়ে যখন আসছে কবি সেটাকে দূর থেকে ভিজুয়ালাইজ করছে, দেখছেন। ও কি দেখছেন? যে গাছের যে শুকনো ডালগুলো রয়েছে সেই ডালের ফাঁক দিয়ে দিয়ে ধুয়োটা উঠে আসছে। এখানে আরেকটা জিনিস আমরা ধরে নিতে পারি, যে ধুয়ো ওঠাটা এত স্পষ্টভাবে কবি দেখতে পারছে, তার মানে ডেফিনেটলি এই সময়টার জন্য কিছুক্ষণের জন্য হলেও কিন্তু ওই দমকা যে বাতাসটা সেটা কিন্তু একটু থেমে গেছে। গাস্ট অফ উইন্ড যেটা, সেটা কিন্তু কিছুটা হলেও থেমে গেছে। কেমন? আর কি দেখছেন? দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট। নেসেলড মানে হাউসড, ঠিক আছে? শেল্টার নেওয়া, ঠিক আছে? রাউন্ড দ্য কোট, কোট মানে নেস্ট। তো এর আগে আমরা চড়াই পাখির গল্প শুনলাম, এখন আমরা এবার পিজিয়ন বা পায়রার কথা শুনছি। কি বলছে এবার? পায়রাগুলো কি করছে? দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট। তারাও ওই যে তাদের যে বাসাটা তারা বেঁধেছে
তার চারপাশে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কখনো ওখানে বসে বিশ্রাম নিচ্ছে, ঠিক আছে। এবং অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এবং সবাই একটা অলস টাইম, একটা লেজার আওয়ার, একটা লেজার টাইম, একটা রিল্যাক্সড টাইম তারা সবাই অতিবাহিত করছে। শুধুমাত্র কবি অতিবাহিত করছেন না, বাইরের পশু পাখিও অতিবাহিত করছে, এমনকি প্রকৃতিও যেন খুব অলস ভাবে সারাটা দিন কাটাচ্ছে। এরকম একটা স্লো একটা টোনে কিন্তু দেখো কবিতাটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং এই কারণেই বলেছে দ্য ডাল নভেম্বর ডেজ লাইক দিস। তো এখানে প্রশ্ন আসতে পারে যে এটা কোন সিজন? এটা নভেম্বর সিজনকে বলা হচ্ছে। আর ডাল মানে হচ্ছে বিবর্ণ, তাই না? সবুজ পাতা যখন স্প্রিং সিজনে হয়, ফুল হয়, তখন চারপাশে খুব একটা ভাইব্রেন্ট লুক থাকে নেচারের, তাই না? কিন্তু এখানে সব পাতা ঝরে গেছে, সব হলুদ পাতা ঝরে গেছে, একটু পরে দেখবো আমরা ফল পড়ে যাচ্ছে, ফুল ঝরে আছে, ফলে খুব বিবর্ণ একটা পরিবেশ, একটা অলস পরিবেশ। প্রকৃতি যেন বিশ্রাম নিতেই বেশি পছন্দ করছে, কেমন? তো সেই জন্য নভেম্বরটাকে কি বলা হচ্ছে? ডাল, বিবর্ণ। এটা আর একটা সিনোনিম লিখে রাখতে পারো, ড্রেয়ারি, ঠিক আছে। তো আর কে কি করছে? দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং। ডাং হিল মানে গোবরের স্তূপ। কারণ আমি আগেই বলেছি কবি এখানে খুব গ্রাম্য পরিবেশ, রাস্টিক রুরাল লাইফের বর্ণনা দিচ্ছেন কিন্তু, হ্যাঁ। এবং সেখানে স্বাভাবিকভাবেই গোবরের স্তূপ থাকবে। তো সেখানে কি করছে? দ্য কক, মোরগটা ডাকছে, হ্যাঁ। মোরগের ডাককে কি বলে? ক্রোয়িংও বলে, আরেকটা কি বলে? কক্কা ডুডল ডু, ঠিক আছে। তো মোরগটা ডাকছে। দ্য মিল সেলস অন দ্য হিট আ গোয়িং। মিল বলতে উইন্ড মিলের কথা বলা হয়েছে। দেখো আমি এখানে তোমাকে ছবিতে দেখাচ্ছি উইন্ড মিল কাকে বলে। তো উইন্ড মিলটা কি করছে? সেলস অন মানে ক্রমাগত ঘুরে চলেছে। সেল অন করার মানে হচ্ছে মুভ বা মুভস লিখে রাখো। অন দ্য হিথ, হিথ মানে হচ্ছে ওপেন ভাস্ট ওপেন ল্যান্ডকে আমরা হিথ বলে থাকি, হ্যাঁ। দিগন্ত বিস্তৃত প্রান্তর, এটাকে আমরা হিথ বলে থাকি। তো ওই বড় বড় উইন্ডমিলরা তো অনেক ফাঁকা জায়গাতেই থাকে, তো কনজেস্টেড এরিয়াতে থাকতে পারবে না, তো সেখানে সে ক্রমাগত ঘুরে চলেছে। আ গোয়িং মানে হচ্ছে মুভিং, কন্টিনিউয়াসলি মুভিং। তো দূরের প্রান্তরে যে মিলটা রয়েছে সে ক্রমাগত বনবন বনবন করে একঘেয়ে ভাবে যেন ঘুরেই চলেছে, মোনোটোনাসলি ঘুরেই চলেছে। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাম্বললি। ফেদার মানে পালক, ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, র্যাভেন ইজ আ কাইন্ড অফ ক্রো, যেটাকে আমরা বাংলায় দাঁড় কাক বলে থাকি, ঠিক আছে। তো দাঁড় কাকের যে বুকের যে লোম পালক, সেটাও ওই দমকা বাতাসে খসে খসে পড়ছে। ও যেন তার পালক, তার যে পুরনো হয়ে যাওয়া পালক, সেগুলোকে তারা ঝরিয়ে দিচ্ছে। তাহলে দেখো চারিদিকে কিন্তু একটা ঝরে যাওয়ার একটা ইমেজারি ইউজ করা হচ্ছে এখানে। তাহলে দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাম্বললি, স্টাবললি। স্টাবল কথার অর্থ হচ্ছে ধান যখন কেটে নেওয়া হয় গোড়া থেকে, তখন দেখবে তার খড়ের মতন কিছুটা অংশ উঠে থাকে, ফাঁকা মাঠ কিন্তু এই খড়ের মতন একটু 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 উঠে থাকে, ঠিক আছে, আমরা খাড়া বলে থাকি। তো দ্যাট ইজ কল্ড স্টাবল। আর লি হচ্ছে হিথ এর অপোজিট। হিথ মানে হচ্ছে দিগন্ত বিস্তৃত প্রান্তর, এবং সেটা খাখা করছে, সেখানে কোনো কিছু থাকে না, কোনো ঘাস টাস কিছু থাকে না। আর লি হচ্ছে জাস্ট দ্য অপোজিট, লং স্ট্রেচ অফ গ্রাসল্যান্ডকে আমরা লি বলে থাকি, ঠিক আছে, লং স্ট্রেচ অফ গ্রাসল্যান্ড। এবং এটা আরেকটু ভালো অর্থে মিডো বলতে পারো, ঠিক আছে। দাঁড় কাকটা যে রয়েছে, সেই দাঁড় কাকের বুকের থেকে যে পালক, সেটাও খসে কোথায় পড়ছে? খড়ের যে ছোট ছোট মাথাগুলো বেরিয়ে রয়েছে সেখানে পড়ছে। আর কি হচ্ছে? দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। অ্যাকর্ন কাকে বলে? ওক গাছের যে ফল, যে নাট খয়েরি রঙের হয়, দেখো দেখাচ্ছি আমি তোমাকে। তো এগুলোকে বলা হয় অ্যাকর্ন, ঠিক আছে। তো সেই ফলগুলো ঝরে পড়ছে ওক গাছ থেকে,
এবং সেটা ক্রমাগত ঝরে পড়ছে, ফলে টপাটপ 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 একটা সাউন্ড হচ্ছে। এই যে টপাটপ সাউন্ড, দ্যাট ইজ কল্ড প্যাটারিং সাউন্ড। ঠিক আছে, জাস্ট জেনে রাখো, লিখে রাখো, পরীক্ষায় সচরাচর আসবে না, কিন্তু তোমাদের এক্সট্রা নলেজ হিসাবে পরে বড় হলে আরো ডিটেলে জানবে যে এই যে প্যাটারিং সাউন্ড, আরো বিভিন্ন ধরনের সাউন্ড, দিজ আর কল্ড, এটাও আরেকটা ফিগার অফ স্পিচ, দিজ আর কল্ড ওনোমাটোপোয়িক সাউন্ড। তো এই প্যাটারিং সাউন্ডটা এরকম একটা ওনোমাটোপোয়িক সাউন্ড। এই ক্রমাগত যে অ্যাকর্ন গুলো পড়ছে, হ্যাঁ, এবং কোথায় পড়ছে, ওই দাঁড় কাকটার যে নেস্টটা আছে, হ্যাঁ, ওল্ড ক্রো, ওই র্যাভেনকে বলা হচ্ছে। ওল্ড ক্রো কাকে বলা হচ্ছে? ওই র্যাভেনকে বলা হচ্ছে। তার যে নেস্ট আছে তার কাছেই ওই অ্যাকর্ন গুলো ক্রমাগত পড়ছে গাছের নিচে। ঠিক আছে, দেখো এখান থেকে আরেকটি জিনিস বোঝা যাচ্ছে, তোমাদেরকে যদি ঘুরিয়ে প্রশ্ন করে যে র্যাভেনের নেস্টটা কোন গাছে ছিল, উত্তর হবে কোন গাছে ছিল বলো? ওক গাছে ছিল। ঠিক আছে, প্যাটারিং সাউন্ড দিয়ে পড়ছে, এবং এই ফলগুলো কিন্তু খুব ডিলিশিয়াস খাবার পিগসদের জন্য। সেই জন্য দ্য গ্রান্টিং পিগস, গ্রান্টিং এগেইন দিস ইজ এ সাউন্ড। পিগসরা যখন আওয়াজ করে, শূকররা যখন আওয়াজ করে, দ্যাট ইজ কল্ড গ্রান্টিং সাউন্ড। তারা কি করছে? তারা দৌড়ে দৌড়ে আসছে। দ্যাট ওয়েট ফর অল, তারা সব ওয়েট করছিল কিসের জন্য? যে কখন এই অ্যাকর্ন গুলো পড়বে, এবং যে মাত্র পড়ছে সেগুলো তারা কি করছে? স্ক্র্যাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল। যেখানে দে বলতে অ্যাকর্নস গুলোর কথা বলা হচ্ছে, অ্যাকর্ন গুলো যেখানে পড়ছে তারা সেখানে স্ক্র্যাম্বল করছে। মানে স্ক্র্যাম্বল করা মানে হচ্ছে টু মুভ ভেরি ফাস্ট, অ্যান্ড হারি, খুব দ্রুত গতিতে যাচ্ছে সেগুলোকে কালেক্ট করার জন্য, সেগুলোকে খাওয়ার জন্য। তো এখানে কবিতাটা শেষ হলো। কিছু ইন্টারেস্টিং ছোট ছোট কিছু কোয়েশ্চেন বলি। এখানে তোমাদেরকে প্রশ্ন করতে পারি কি কি পাখির কথা বলা হয়েছে, কি কি বার্ডস এর মেনশন করা হয়েছে। তাহলে এখানে দেখো আমরা স্প্যারো পাচ্ছি, পিজিয়ন পাচ্ছি, র্যাভেন পাচ্ছি, কক পাচ্ছি, এগুলো পাচ্ছি। এখানে বলতে পারি কি কি ট্রি এর উল্লেখ আছে, এলম ট্রি আছে, ওক ট্রি আছে। ঠিক আছে, দুটো অপোজিট ওয়ার্ড বলো যেটা এখানে মেনশন করা আছে, হিথ অ্যান্ড লি। কবিতাটা ভালো করে পড়ে নাও। যদি কোনো জায়গায় তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমি তো কোয়েশ্চেন অ্যান্সার ডেফিনেটলি দেবো, যেমন আমি দিয়ে আসছি। ওয়ার্ড মিনিংস গুলো ডিসকাস করে দিলাম তোমাদেরকে, এবং এর পরেও যদি তোমাদের মনে হয় যে এর উপর আরো কিছু কোয়েশ্চেন তোমাদের মনে আসছে, আমাকে কমেন্ট করে জানাও। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেগুলোর আনসার তোমাদেরকে দিয়ে দেওয়ার। ঠিক আছে, ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা এনজয় করছো, এবং আমি খুব শিগগিরই লেসন 4, যেটা আমাদের পরের লেসন আছে, সেটা আমি পড়াবো। কেমন? সো দ্যাটস অল ফর টুডে, বাই বাই।